দেয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি। ক্ষোভে তছনছ আওয়ামী লীগ নেতাদের আরও স্থাপনা। উস্কানিমূলক বক্তব্যের জেরে ক্ষুব্ধ ছাত্র জনতা, বলছে প্রেস উইং। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের ক্ষোভ থেকে ভাঙচুর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ। বঙ্গবন্ধুর বাড়িতে হামলায় ভারতের সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহ বিএনপির। ক্ষোভ থেকে জুলাই আন্দোলনের একাংশ ভাঙচুর করেছে, দাবি ছাত্র দলের। শাহবাগে শহীদ পরিবারের অবরোধ, ভবিষ্যৎ অনিশ্চয়তায় বারবার রাজপথে। জুলাই বিপ্লবে আহতরা, হামলাতন্ত্রে আটকে আছে পূর্ণাঙ্গ চিকিৎসা। একেবারে প্রাথমিক যে প্রত্যাশা সেটাও পূরণ করতে গিয়ে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে ব্যবস্থা নিচ্ছে না তা না, কিন্তু ব্যবস্থাগুলো নিতে বিলম্ব হচ্ছে। প্রাথমিকের 6,500-এর বেশি শিক্ষকের নিয়োগ বাতিল, মেধার ভিত্তিতে করার নির্দেশ। প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের আদেশ, ফেডারেল আদালত স্থগিত। 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী, বলছেন আইনজীবী। এবং বিপিএল ট্রফির লড়াইয়ে কাল সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বরিশাল ও চিটাগাং। 12 বছর পর টুর্নামেন্টে ফিরেই ফাইনালে বন্দরনগরীর দলটি। Rainbow Paints, the color of joy. দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। দুপুরের মধ্যে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়ির প্রায় 70%। ছাত্র জনতার এই বুলডোজার আন্দোলনে যোগ দিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি বৃদ্ধরাও। উৎসুক জনতা বই, ইট, রড যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে সুধা সদনেও। বিক্ষুব্ধ জনতা বলছেন, ভেঙে যাওয়া প্রতিটি ইটের কণা থেকে শিক্ষা নিতে হবে পরবর্তী রাজনীতিবিদদের। ছাত্র জনতার এ উচ্ছ্বাস ফ্যাসিবাদের পুণ্যভূমি খ্যাত ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাসভবনের এক একটি দেয়াল খসে পড়ার পরের মুহূর্ত। বেলা বাড়ার সাথে সাথে ছাত্রদের এ আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। ফ্যাসিবাদ নিশ্চিহ্ন করার উচ্ছ্বাসে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উচ্ছ্বাস ভরা এ দৃষ্টি বলে দেয় স্বৈরাচারী শাসন কতটা ঘৃণা করেন তারা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছে সবাইকে, তা হলো জুলাইয়ের স্মৃতিটা আমরা ভুলবো না। তার বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে, গুম করে ফেলতেছে, তারপরে যে মেরে ফেলতেছে, বাচ্চাদের মেরে ফেলতেছে। এই লোকটাকে, এই মহিলাটাকে আরো আগে করা উচিত ছিল। সকাল থেকে এসকে ভিওর দিয়ে ভেঙে ফেলা হয় ভবনের প্রায় 70%। পরে বিরতি দিলে ভাঙার কাজে যোগ দেন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা ঘটনাস্থল থেকে আটক করে বেশ কয়েকজন ফ্যাসিবাদের দোসরকে। আবার তার কোনো দোসর যদি, আবার তার কোনো গোলাম যদি বের হতে চায়, আবার যদি কথা বলতে চায়, তাহলে শুধু 32 নম্বর নয়, বাংলাদেশে হাসিনার যত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, নেতা, কর্মী, আউলা বাউলা চাওলা যাদের যেখানে বাড়ি। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা সুধা সদনেও আগুন দেয়। দুই ভবন থেকেই ইট, রড সহ যে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। হাসিনা এবং একজন ফেরাউনের পতন দেখছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে যার যেটা প্রাপ্য সেটাই হয়েছে, এখানে ভুল কিছু হয়েছে বলে মনে করি না আমরা। বিক্ষুব্ধ জনতা বলছেন, ফ্যাসিবাদের দোসরদের নিশ্চিহ্ন করার আগে থামানো হবে না এই আন্দোলন। আওয়ামী লীগ দেশকে অশান্ত করার কোনো পরিকল্পনা করলে পরিণতি আরো ভয়াবহ হবে। ফ্যাসিবাদীদের নিশ্চিহ্ন করার আগে ঘরে ফিরবে না ছাত্ররা। বলছেন, এখানে খসে পড়া প্রত্যেকটি ইটের কোণা থেকে শিক্ষা নিতে হবে আগামী রাজনীতিবিদদের, না হয় তাদেরও পরিণাম এমনই হতে পারে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।
দেশের বিভিন্ন জেলায় ও বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আর এসবেরই বিস্তারিত চিত্র জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের তথ্য চিত্র নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালায় তারা। এ সময় বাড়ি ভাঙচুর করা সহ একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে শাহরিয়ার আলমের গ্রামের বাড়ি বাঘা উপজেলার আরানির বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল থেকে আওয়ামী পরিবার সংশ্লিষ্ট নামফলক মুছে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। খুনি হাসিনা তো দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এখনো দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমরা ছাত্র সমাজ সহ ছাত্র দল সবকিছু প্রস্তুত আছি প্রতিহত করার জন্য। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। বুধবার রাত 12টার পর এই ঘটনা ঘটে। যেখানে বসে রাজনৈতিক অপকর্ম চালাতো সেই বাড়ি আজকে বিক্ষুব্ধ জনতা তাদের মনের ক্ষোভ হিসাবে আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সকালে আইসা দেখলাম যার সামনে সোফা টোপা ইত্যাদি অনেক কিছুই ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। কুষ্টিয়া শহরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধরা। ভেঙে দিছে, খুবই ভালো হয়েছে। স্বৈরাচারের কিছুটা আড্ডা আর কি ভাঙা হয়েছে। বিক্ষিপ্ত জনতা ওনার বাড়িটা ভাঙচুর করেছে, যেহেতু জনগণের টাকায় বাড়ি বানাইছে, জনগণ বাড়ি ভাঙছে, এতে তো কারো প্রতিক্রিয়া থাকবে না। মুজিববাদ মুছে দাও স্লোগানে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত 9:30টায় নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে ভাঙচুর করে তারা। শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাতে নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত শেরনিয়াবাদ ভবন ভেঙে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে রাত 2টায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন ভাঙচুর করা হয়। খুলনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইদের আলোচিত শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নগরীর শেরেবাংলা রোডে শেখ বাড়ি নামে দোতলা ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। রংপুরে এক রাতেই বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল গুড়িয়ে দিয়েছে। এ সময় বিক্ষুব্ধরা নাম ফলক সহ মুরালে লেখা শেখ মুজিবের বাণী মুছে ফেলে। রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও জেলা স্কুল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে শিক্ষার্থীরা। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধরা। এছাড়া সুনামগঞ্জ, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করা সহ শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়। বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে। বিবৃতিতে উল্লেখ করা হয়, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভারতে বসে শেখ হাসিনার অবিরাম উস্কানিমূলক বক্তব্যের কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার চেষ্টা করবে বলে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান তিনি। আরও জানান, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এ সময় দেশটির প্রতিনিধির কাছে ঢাকার পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে বসেই একের পর এক বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে বারবার অনুরোধ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে দিল্লির পদক্ষেপে ঢাকার নজর রাখছে। বৃহস্পতিবার সাপ্তাহিক এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। ভারতে বসে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলের মধ্যে ঢাকা সফর করবে বলেও ব্রিফিংয়ে জানান তৌহিদ হোসেন। পাকিস্তানের সাথে এক ধরনের ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিল। আমরা সেটাকে একটা স্বাভাবিকতায় নিয়ে আসার পাকিস্তানের পক্ষ থেকেও তাদের ইনিশিয়েটিভ ছিল, আমরা সেটাকে গ্রহণ করেছি যে না। এর আগে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। হস্তান্তর করা হয় প্রতিবাদপত্র। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ধানমন্ডি ৩২-এর বাড়িতে হামলার সাথে ভারতের হস্তক্ষেপ থাকতে পারে বলে সন্দেহ করছে বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের অবস্থান ও সেই সাথে পরিপূর্ণ তথ্য পেলেই এই ইস্যুতে দলীয় অবস্থান জানাবে বিএনপি। আর এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন, ধানমন্ডির ঘটনায় জুলাই অভ্যুত্থানের একটি অংশ জড়িত। জুলাই অভ্যুত্থানের 6 মাসের মাথায় গড়িয়ে দেয়া হলো ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের স্মৃতি বিজড়িত বাড়ি। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। ধানমন্ডি ৩২-এর বাড়িতে হামলার সাথে ভারতের হস্তক্ষেপ থাকতে পারে বলে সন্দেহ করছেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় তিনি আরো বলেন, এ ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রের যাত্রায় বাধা তৈরি করতে পারে। এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। মেজর হাফিজ বলেন, সরকারের অবস্থান ও পরিপূর্ণ তথ্য পেলেই এই ইস্যুতে দলীয় অবস্থান জানাবে বিএনপি। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী, তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ধানমন্ডি ৩২-এর ঘটনা শেখ হাসিনার হিংসাত্মক বক্তব্য ও জুলাই স্পিরিটের প্রতিফলন। খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে
তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। ঢাকা কলেজ ছাড়াও বিচারের দাবিতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই গণঅভ্যুত্থানের নিহত পরিবারের স্বজনরা। শাহবাগ মোড়ে সড়কে বসে এই কান্না, কারো সন্তান হত্যার বিচারের আকুতি, কারো আবার স্বামী হত্যার বিচারের দাবি। সরকারের 6 মাসেও স্বজন হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শহীদ পরিবারের দাবি মানতে হবে। খুনি হাসিনার বিচার চাইতে তার দলফলদের যেন শাস্তি হয় এবং সরকারের কাছে আসছে যে সরকার যেন আমাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। প্রত্যেকটা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। আজকে দেখেছেন 6 মাস হয়ে গেছে, এই পর্যন্ত কোনো শহীদ ভাইদের স্বীকৃতি হলো না কেন? আমরা কোনো বিচার পাই না, কোনো সাহায্য পাই না, বাচ্চার ছায়াই নাই, আমরা কিভাবে বাচ্চা মানুষ করব? পূর্ণাঙ্গ চিকিৎসা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় জুলাই বিপ্লবের আহতরা। দাবি নিয়ে বারবার তারা নামছেন রাজপথে। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থ দিয়ে নয়, আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকেই। দূর করতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। নাইমাল চিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জীবনবাজি রেখে রাজপথ কাঁপানো জুলাই অভ্যুত্থানের আহতরা এখন ভবিষ্যৎ অনিশ্চয়তায়। পূর্ণাঙ্গ চিকিৎসার দাবিতে বারবার তারা নেমেছেন রাজপথে। গেল 2 ফেব্রুয়ারি প্রথমে শ্যামলীতে সড়ক অবরোধ, রাতে ব্যারিকেড ভেঙে দেখা করার চেষ্টা করেন প্রধান উপদেষ্টার সাথে। ইউসুফ আলী গুলিস্তানে কাপড়ের দোকানের কর্মচারী। 5 আগস্ট তার পায়ে লাগে পুলিশের গুলি। এর পরের গল্প শুধুই বিড়ম্বনার। জুলাই ফাউন্ডেশন থেকে যে অর্থ পেয়েছেন তা চিকিৎসার শুরুতেই শেষ। ব্যথার কারণে আমি থাকতে পারতাছি না। লাস্ট পর্যন্ত কি করব, এই জায়গায় ফাঁসি দিতে গেছিলাম। আমি কি, আমার জীবন তো শেষ, আমি জীবন দিয়ে কি করব? সুস্থ হওয়া পর্যন্ত আমাদের পাশে থাকবে, উনাদের আমাদেরকে সহযোগিতা করবে। ফাহাদুর রহমান ইমনের গল্পটা একটু ভিন্ন। 5 আগস্টের আগে 3,70,000 টাকা খরচ করে চিকিৎসা করিয়েছেন, আর নতুন দেশে খরচ করতে হয়েছে 1.5 লাখ টাকা। জুলাইয়ে আন্দোলন করলেও এখনো ফাউন্ডেশনে নাম তুলতে পারেননি তিনি। পাননি ফ্রি চিকিৎসাও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবকের চোখে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। তার মতো আলী হোসেনও সাহায্যের জন্য তাকিয়ে আছেন সরকারের দিকেই। এরা বলছে যে একটা আপনার রক্ত চলাচল করে না, আবার তো ভালো কাজেরা ঠিক হয়ে যাইব। তো এটার পরিবর্তে ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে কই এরপরে আরো উল্টা 4টা রোগ অনব্লক হয়ে গেছে। এমআইএস ভেরিফাইড তো তাদের করার দায়িত্ব, এটা তো আমার করার দায়িত্ব না। আমার তো সকল কিছু, আমার স্পট আছে, গুলির স্পট আছে, আমি আন্দোলনে ছিলাম সেখানের ফুটেজ আছে, প্লাস হচ্ছে আপনার আমার কাগজ, মেডিকেল ডকুমেন্ট সব কিছু আছে। তো আমার পক্ষ থেকে কি ঘাটতি সেটা আমি বুঝতে পারলাম না। আর জুলাই ফাউন্ডেশনের যে প্রসেসটা খুব লেন্দি করা হয়েছে, এই জিনিসটা আমার পছন্দ না। এদিকে আন্দোলনের নেতারা বলছেন, যেসব দাবিতে আন্দোলন হয়েছে তার অনেক কিছুই এখনো বাস্তবায়ন হয়নি, আর কিছু অসাধু মানুষের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জুলাই আন্দোলনে আহতরা। এটা সিলেক্ট করে ফেলতে পারেন যে হচ্ছে এরা শেখ হাসিনার পক্ষে ছিল এবং হচ্ছে জনগণের প্রতিরোধের মুখে আহত হয়েছে, তাহলে আপনি দেখবেন যে এই যে আহতদের নিয়ে যে একটা বড় অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে সেটা আর থাকবে না। সমাজ বিশ্লেষকরা মনে করছেন, প্রকৃত অপরাধীদের বিচার, আন্দোলনে আহতদের সম্পূর্ণ চিকিৎসা, আহতদের পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা না করলে মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়বে। একজন আহত ব্যক্তি সে তো সুস্থ হতে চায়, সে তো আর সরকারের কাছে বেশি কিছু প্রত্যাশা করছে না। তো এই একেবারে প্রাথমিক যে প্রত্যাশা সেটিও পূরণ করতে গিয়ে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে ব্যবস্থা নিচ্ছে না তা না, কিন্তু ব্যবস্থাগুলো নিতে বিলম্ব হচ্ছে। তো সেই প্রসঙ্গগুলো খুব দ্রুততার সাথে শেষ করতে হবে। গেল জানুয়ারির তথ্য বলছে, জুলাই ফাউন্ডেশনের প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় শহীদ 826 জন এবং আহতের সংখ্যা 11,306 জন। তবে এটি এখনো চলমান। আমলাতান্ত্রিক জটিলতা মিটিয়ে এই তালিকা দ্রুত তৈরি করার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন।
এলো বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। অন্তর্বর্তী সরকারের আমলেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচার হতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ অবরোধ করে আন্দোলনরত শহীদদের পরিবারের সঙ্গে দেখা করে এই কথা বলেন তিনি। এই সরকার তাদের জায়গা থেকে যদি এই খুনি হাসিনা এবং তার যেই দোসররা বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, যদি এই খুনি হাসিনা এবং তাদের দোসরদের বিচার করতে না পারা যায় তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। রাষ্ট্রের শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। শেখ হাসিনা বিদেশ ভ্রমণ এবং জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে 3টি বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। প্রাথমিকের ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করেছেন আদালত। একই সাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আদালত। এই রায় বাতিলের দাবিতে হাইকোর্টে অ্যানেক্স ভবনের সামনে বিক্ষোভ করছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশের পর সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। বৃহস্পতিবার দুপুরের দিকে নিয়োগ পাওয়া প্রায় শতাধিক শিক্ষক সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় নানা রকম স্লোগান দিয়ে আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সাথে বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদেরও। সম্পূর্ণ হয়, কিন্তু এখন 3 মন্ত্রণালয়, জনপ্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়। আমরা সর্বোচ্চ দরজার পরিচয় দিয়েছি, আমরা একটা মানববন্ধন করছি। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ করছে তোমরা কি সরকারি বিপক্ষে কিনা। আমরা বলছি না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না, শুধু আমাদের দাবিগুলো আমাদেরকে যোগদান দেন। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 31 জনের রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করেন হাইকোর্ট বেঞ্চ। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। এরাও যদি মেধার ভিত্তিতে তারা কেউ টিকে, তারাও ওই 93% মধ্যে তারাও থাকবে এবং যারা বর্তমানে রিটকারী তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তারাই নতুন করে রেজাল্টে তারা আসবে। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষুব্ধ নিয়োগপ্রাপ্তরা বলেন, নিয়োগ বাতিল করে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। হাইকোর্টের এই রায় তারা বাতিল চান। পরে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে তারা যাত্রা করেন।
গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই। উজ্জ্বলতা মানে এইচডি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে শুরু হচ্ছে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল। কার্যক্রমের উদ্বোধন করে ডিএমপি কমিশনার বলেন, এতে করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হবে। এদিকে চালু হতে না হতেই রাজপথে শৃঙ্খলা ফেরা নিয়ে দেখা দিচ্ছে সংশয়। ডিএমপি কমিশনারের মাইনে ভিত্তিক গাড়ি চালক রাখার আহ্বানে চালক এবং সেই সাথে মালিকদের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মত। ঢাকার রাস্তায় ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থার মান উন্নয়নে নেওয়া হয়েছে আরেকটি উদ্যোগ। এখন থেকে কিছু রুটে বাস চলবে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে। রাজধানীর উত্তরার আজমপুরে এই নতুন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এরপর শুরু হয় নতুন কায়দায় বাস চলাচল। এতে করে রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ হওয়ার আশা সবার। যাত্রীরাও খুশি এই নতুন ব্যবস্থাপনায়। যারা যাত্রী আছি আমরা, যাত্রীদেরকে ভোগান্তি অনেকটা কমে যাবে, এখন আশা করি ভালো হবে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পর্যায়ক্রমে রাজধানীর আরও কিছু রুটে এই কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল শুরু হবে। এতে ট্রাফিক ব্যবস্থার ভঙ্গুর অবস্থার উন্নতি হবে। সেই সঙ্গে শ্রমিকদের দৈনিক জমার হিসাব বাদ দিয়ে মাসিক বেতন নির্ধারণ করে নিয়োগ দিতে মালিকপক্ষকে তাগিদ দেন ডিএমপি কমিশনার। ই-টিকিটিং এবং যাত্রীদেরকে যত্রতত্র ওঠানামার ব্যবস্থা, ওঠানামা বন্ধ করে একটি নির্দিষ্ট স্থানে ওঠানামার জন্য ব্যবস্থা করা হবে। ড্রাইভার সাহেবদেরকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দিবেন আর রেভিনিউ আপনি নেবেন। ডিএমপি কমিশনারের এই উদ্যোগের সঙ্গে একমত বাস শ্রমিকরা, তবে বিষয়টি নিয়ে দ্বিমত মালিকদের মধ্যে। তাই এই উদ্যোগ কতটুকু কার্যকরী হবে তা নিয়ে দেখা দেয় সংশয়। 8 ঘন্টা ডিউটি বা এই ডিউটি হিসাব করে আমাদের যদি মাসিক বেতন দেয় আমাদের জন্য ভালো হবে। মেশিনারি যন্ত্রপাতি সব জিনিসের দাম বাড়ছে, সেই হিসাবে আমাদের সরকারের কাছে দাবি আমাদের ভাড়া বৃদ্ধি করার জন্য। আমার প্রতিদিন তারা চাবে, প্রতিদিন আমাদের এই জন্য সুবিধা, তাদের সুবিধা। রাজধানীতে নিয়মিত চলাচলরত 21টি পরিবহনের বাস নতুন ব্যবস্থার মধ্যে যাত্রী পরিবহন করবে। প্রত্যেকটি বাসের রং গোলাপি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। আগামী বাজেট পর্যন্ত নয়, ভোক্তা সাধারণের কথা চিন্তা করে দ্রুত বিস্কুট, জুস, বেভারেজ ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি করেন ফুড ও বেভারেজ ব্যবসায়ীরা। দুপুরে আগারগাঁয়ের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে জাতীয় রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের সাথে বৈঠকও করেন তারা। দ্রুত এনবিআর তাদের আশ্বস্ত করবেন বলেও আশাবাদী ব্যবসায়ীরা। এ সময় তারা বলেন, ভ্যাট ট্যাক্স বাড়ালে প্রান্তিক কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া এই ভ্যাট দিতে গিয়ে অনেক কোম্পানি কর্মী ছাঁটাই করতে বাধ্য হবে, যা সরাসরি দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিলেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বুধবার মার্কিন ফেডারেল আদালত প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করেন। জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং সেই সাথে 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ট্রাম্প। পরে এ নিয়ে বিতর্ক দেখা দিলে এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবারে সেই একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। সময় হলো আরো একটা বিরতির। খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন।
এলো ইনস্ট্যান্ট স্বাগত আর একবার। এবারে নিউজ 24 খেলা সংবাদ। নানা বিতর্ক আর সমালোচনাকে সঙ্গী করে শেষ প্রান্তে বিপিএল এর 11তম আসর, যেখানে ফাইনালে শুক্রবার ফরচুন বরিশালের প্রতিপক্ষ হবে চিটাগং কিংস। মিরপুর 7টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।